আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা। রোজকার খবরের বিশেষ আয়োজন রোজকার বন্ধনে আজ আমরা কথা বলবো দুজন মানুষের সাথে, এবং অবশ্যই সেই দুজনের পরিচয় আপনাদেরকে বলার আগে আবার একটু আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, আমাদের এই রোজকার বন্ধন, এই বন্ধন শব্দটা কিন্তু শুধুমাত্র সম্পর্কের নয়, এটি মানবিকতার, সহমর্মিতার এবং একে অপরের সাথে থাকার প্রতিশ্রুতির প্রতীক। মানুষের বন্ধনই গড়ে তুলতে পারে পরিবার, সমাজ ও রাষ্ট্র। আর প্রতিদিনের এই বন্ধনের ভিতর দিয়ে তৈরি হয় আমাদের স্বপ্ন, গড়ে ওঠে আমাদের উদ্যোগ, আর আমাদের এগিয়ে যাওয়ার অগ্রযাত্রা। আমরা বিশ্বাস করি আমাদের এই সমাজে একজন সফল মানুষ মানেই কেবল কোনো একটা বিশেষ ক্ষেত্রে সফল হওয়া না, সমাজের সাথে অটুট বন্ধনে আবদ্ধ থাকতে পারেন তিনি তার কথা দিয়ে, তার যে কোনো ধরনের কাজের মাধ্যমে। আজ আমরা আমাদের এই রোজকার বন্ধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ থেকে অনেক দূরে বসে থাকা দুজন মানুষকে, যারা বাংলাদেশ থেকে দূরে থেকেও জড়িয়ে আছেন বাংলাদেশের সাথে, কাজ করছেন বাংলাদেশের সাথে, তাদের রক্তে মিশে আছে বাংলাদেশ। আমরা সেই দুজন মানুষের সাথে কথা বলবো, শুনবো তারা কিভাবে দূর প্রবাসী থেকেও বাংলাদেশের সাথে কাজ করছেন, বাংলাদেশের মানুষের কথা ভাবছেন এবং সর্বোপরি বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করে যাচ্ছেন। আজকে আমাদের স্কুল রয়েছেন দুজন। একজন রয়েছেন ডাক্তার তাজিন জাহান, যিনি বাংলাদেশের থেকে এখন মালয়েশিয়ায় আছেন এবং বিভিন্ন ভাবে তিনি বাংলাদেশের সাথে কাজ করছেন। তিনি তার ডাক্তারের কাজ করছেন এবং পাশাপাশি তিনি একজন উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। এবং আরো একজন রয়েছেন আমাদের সাথে, তিনি হচ্ছেন তাসনিবা তারান্নুম। তিনিও কিন্তু মালয়েশিয়ায় থেকে কাজ করছেন একজন উদ্যোক্তা হিসেবে। বাংলাদেশে তার বিভিন্ন কার্যক্রম রয়েছে, আমরা শুনবো সে সকল কথা। তো আমরা আমাদের আজকের এই প্রোগ্রামের শুরুতে স্বাগত জানাচ্ছি আমাদের দুজন অতিথিকে। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি আপু, আলহামদুলিল্লাহ। আপনি ভালো কেমন আছি। আছেন আপু? জি, ধন্যবাদ, আমিও ভালো আছি। আপনাদের দুজনকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা। আপনাকেও বাংলা আপনাকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আমরা আসলে আপনাদের কাছে অনেক কথাই জানতে চাইবো, আপনাদেরকে সামনে দিয়ে ইচ্ছা করছে যে অনেক কিছু আপনাদের কাছে একটু শুনি, জানি, আপনাদের থেকে কিছু অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করি। তো আমি প্রথমেই একটু তাসনিবা তারান্নুম আপুর কাছে যাব। আপু, আপনি যদি আমাকে একটু ছোট্ট করে বলেন আপনার পরিচয়টা এবং আপনার বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার জার্নিটা। শুভ নববর্ষ। জিতু আপুকে অনেক ধন্যবাদ আহ, এই প্রোগ্রামে, এত সুন্দর একটা প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। আমি মালয়েশিয়া এসেছি আজ থেকে প্রায় 9 বছর হলো। আমি দেশে একটি কোম্পানিতে, গ্রুপ অফ কোম্পানিতে চাকরি করতাম। ওখানে বেবি হওয়ার পর আমার হাজবেন্ড যখন মালয়েশিয়ায় পড়তে চলে আসে এবং এখানে যখন আহ, মানে জব করা শুরু করে, এরপরে তখন আমরা চিন্তা করলাম আমাদের বাচ্চা অনেক ছোট। সো একটা বাচ্চার প্যারেন্টিং এ আমার মনে হয় বাবা মার দুজনেরই অনেক দরকার। সো আমরা এই চিন্তাটা ফিল করে আমরা তখন মালয়েশিয়ায় চলে আসি এবং ওর পড়াশোনা শেষে আমিও পড়াশোনা করি। আমিও এখানে ইউনিভার্সিটি অফ মালায়াতে আইটি ম্যানেজমেন্টে পড়াশোনা করেছি। এরপরে কোভিড হওয়ার পরে আসলে এখানে ফরেনারদের জন্য একটু জব পাওয়াটা কঠিন হয়ে যায় মালয়েশিয়ায়। আসলে তখন আসলে ফরেনাররা চলে যাচ্ছিল এরকম সিচুয়েশনে। সো তখন মানে জব খুঁজতে খুঁজতে অনেকটা ডিপ্রেসড হয়ে পড়ে, চিন্তা করলাম না যতদিন কিছু না করছি পার্ট টাইম কিছু কাজ করতে থাকি। এরপর পার্ট টাইম কাজ আমি যখন শুরু করি তখন আমি এখানে আমি মোটামুটি মালয় ভাষা বুঝতে পারি, বলতে পারি, ট্রান্সলেশন করতে পারি। সো আমি সেই সুযোগটা কাজে লাগিয়ে এখানকার কোর্টে ইন্টারপ্রিটার হিসাবে কাজ করতাম। আমি বাঙালি যারা থাকতো, যাদেরকে গ্রেফতার করা হতো অবৈধ বা যেকোনো কাগজ না থাকার কারণে, তো সেসব বাঙালিকে সাহায্য করতাম কোর্টে। এবং এখানে মালয়েশিয়ার গভর্নমেন্ট এই জিনিসটা অ্যাপয়েন্ট করতো, একজন ইন্টারপ্রেটারকে দিত
লয়ারদের সাথে, বা লয়ার না থাকলেও আমরা হেল্প করতাম যে তাদের কথাগুলো জাজদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো এই কাজটা আমি আসলে বেশ অনেকদিনই করেছি, বেশ ভালো লেগেছে। তারপর এরপর থেকে আমি যুক্ত হয়ে যাই। আমার দেশে একটা ক্লিনিং ব্যবসা আছে। এখানে আমি আমার হাসব্যান্ড ব্যবসাটা দেখি দুজন মিলেই, এবং ব্যবসা কাজে আমরা প্রায় আমরা যাওয়া আসা করি। আ কাজের জন্য, ইয়ে করার জন্য। আর ওভার ফোনে আমাদের যতটুকু মানে কাজ সামলানোর জন্য যা করার দরকার সেটা করি আমরা। আমাদের এমপ্লয়িও কিছু আছে এবং অনেকগুলো স্টাফ আছে। আর এর পাশাপাশি আমি এবং আমার ফ্রেন্ড মিলে আমাদের একটু, যেহেতু মালয়েশিয়াতে মুসলিম ওয়্যার নিয়ে অনেক পপুলারিটি এখানে বেশি। সো আমরা তখন চিন্তা করলাম যে ঠিক আছে, আমরা এই সুযোগটা কাজে লাগাই, যেহেতু আমি মালয়েশিয়ায় থাকি। সো আমি মালয়েশিয়া থেকে হিজাব, প্রেয়ার ড্রেস, বাচ্চাদের, বড়দের সবার মিলে এই ভ্যারাইটি গুলো আমি পাঠানো শুরু করলাম। আমার একটি পেজ রয়েছে। পেজটার নাম হচ্ছে মিনি মি অ্যান্ড মো বিডি। অ্যান্ড আমার ক্লিনিং পেজটা হচ্ছে কোয়ালিটি ক্লিনিং সার্ভিসেস। আমরা অ্যাকচুয়ালি কর্পোরেট সার্ভিস দিয়ে থাকি। কর্পোরেটে, অফিসে, ইউনিভার্সিটি, ব্যাংক, যেকোনো অফিসে আমরা কাজ করব। আমরা বাসা বাড়িতে কাজ করি না। সো আমি আগেই মেনশন করে দিচ্ছি। এই তো হচ্ছে কাজকর্ম করছি। আর বলতে গেলে আমি খুবই একটা সাধারণ মানুষ। ফুল টাইম একটা মাম। আমার বাচ্চার সাথে আমি সারাক্ষণ সংযুক্ত। ও কি পড়াশোনা করছে না করছে, এর পাশাপাশি সারাক্ষণ ফোনে ব্যবসার খোঁজ খবর যা করার করছি। এখানে যখন থাকি, যখন ভেন্ডারের কাছে যাই, কোথা থেকে কি নিতে হবে, কি ধরনের হিজাব নিতে হবে, কি ধরনের কালেকশন করি, সেগুলার কাজে ঘোরাঘুরি করি। সেগুলো পাঠাই। তো এই ধরনের নানা রকম মানে কাজের মধ্যেই আসলে সময় পার হয়ে যায় আমার এখন। এই ছিল আমার পরিচয় আপু। খুবই খুবই ভালো লাগলো। আসলে পরিচয় কখনো ছোট্ট হয় না, পরিচয় অনেক বড়। যদিও আমরা আমাদের বলার প্রয়োজনে বলি ছোট্ট করে বলেন, কিন্তু একটা মানুষের পরিচয় প্রকাশ করতে গেলে সেটা কখনো ছোট্ট হয় না। খুবই ভালো লাগলো আপনার কাজের পরিধিটা জানতে পেরে। এবং আরেকটা খুব ভালো কথা বলেছেন যে আপনি আসলে ওভারঅল ফুল টাইম একজন মম। এটা প্রতিটা মেয়েরই, আমরা যতই কর্মজীবী হই না কেন, বাচ্চাদের বিষয়টাকে আগে চিন্তা করতে হয়। সেই জায়গা থেকে আপনাকে চ্যালেঞ্জ জানাতে হয় অবশ্যই। তো এবার আমি চলে যাচ্ছি ডাক্তার তাজমিন জাহান আপুর কাছে। আমরা খুব সৌভাগ্যবান যে আমাদের রোজগার বন্ধনের একটা পর্বে আমরা তাজমিন আপুর সাথে কথা বলতে পেরেছি, এবং সেখানে আমরা আপুর কাজ এবং আপুর বাংলাদেশ থেকে মালয়েশিয়ার যাত্রা সম্পর্কে একটু জেনেছি। যদিও কথার তো আর কোনো শেষ হয় না, আজকে একটু আপুর কাছে জানতে চাচ্ছি, এই যে আপু বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় গিয়েছেন, ওখানে কাজ করছেন, ওখানে তার বিস্তর একটা পরিধি রয়েছে। তো ওখানে এই যে বাংলাদেশের বিশেষ দিন, যেমন পহেলা বৈশাখ আমরা বাংলাদেশে যেভাবে উদযাপন করি, এটা আসলে আমরা যদি ঘর থেকে নাও বের হই, তাও আমাদের মনের মধ্যে একটা অন্যরকম বিষয় কাজ করে, যে পহেলা বৈশাখ। তো এই বিষয়টা মালয়েশিয়ায় বসে আপনারা, ওখানে নিশ্চয়ই বাংলাদেশি কমিউনিটি আছে, বা ওখানে নিশ্চয়ই কোনো না কোনো ভাবে আপনাদের একটু মনের আনন্দ প্রকাশের সুযোগ থাকে, সেটা একটু আমাদের সাথে শেয়ার করবেন। আচ্ছা, আমি সবার আগে বলি, আমি মালয়েশিয়াতে থাকি যে এরিয়াতে, আহ, সেটা হচ্ছে মেইন সিটি তো কুয়ালালামপুর। কুয়ালালামপুর থেকে একটু সাইডে আর কি। তো মেইন যে প্রোগ্রাম গুলো যা কিছু হয় মালয়েশিয়াতে, অবশ্যই পহেলা বৈশাখ খুবই বাংলাদেশে যে কমিউনিটি আছে ওখানে খুব সুন্দর করে পালন করা হয়, এবং কয়েকটা প্রোগ্রাম হয়, স্টুডেন্ট থেকে প্রোগ্রাম হয়। তারপর এখানে আহ যে এক্সপার্ট কমিউনিটি থাকে তাদের একটা প্রোগ্রাম হয়, অনেক বড় বড় প্রোগ্রাম হয় এখানে আমি জানি। এবং এক দুইটাতে আমি যখন প্রথম প্রথম আসি, এক দুইটাতে আমার যাওয়ার সুযোগ হয়েছিল। কিন্তু যেহেতু এটা আমার থেকে একটু দূরে হয়ে যায়, সব সময় আমি আসলে সময়টা ম্যানেজ করতে পারি না। আর এটা যেহেতু পহেলা বৈশাখের দিন এখানে তো কাজের দিন থাকে, এখানে তো অবশ্যই ছুটির দিন থাকে না। দেখা যায় পরবর্তীতে যে ছুটির দিনটা থাকে, সেই ছুটির দিনটাতে হয়তো ওনারা একটা বড় একটা ফাংশনের আয়োজন করেন। তো আমরা মাঝে মাঝে যদি সুযোগ হয় তাহলে যাওয়ার চেষ্টা করি, কারণ ওখানে অনেক পিঠাপুলি, তারপর বাংলাদেশের কালচার, বাংলাদেশের মেইন আসলে খাওয়া, উদ্দেশ্য হচ্ছে খাওয়া। আমরা খাওয়া, বাংলাদেশি খাওয়া অনেক মিস করি। এবং বাচ্চাদেরকেও বাংলাদেশি খাওয়ার সাথে পরিচিত করার জন্য আমরা শুধু নিয়ে যাই। এখানে অনেক রকমের পিঠাপুলি, মিষ্টি,
অবশ্যই বিরিয়ানি, ঝালমুড়ি, অনেক সুন্দর সুন্দর স্টল বসে, যেটা আমাদের খুব ভালো লাগে, এবং বাচ্চাদেরকে বাংলাদেশি খাবারের সাথে পরিচিত করানোর জন্য আমরা ওখানে যাই। এবং বাংলাদেশের বাংলা গান, বাংলা নাচ, অনেক কিছু ওখানে হয়। বড় বড় বাংলাদেশ থেকে অনেক শিল্পীরা যান অনুষ্ঠানে পারফর্ম করার জন্য। তো এখন রিসেন্টলি গত কয়েক বছর কোভিড এর পরে, আসলে কোভিড এর পরে আমার আর যাওয়া হয়নি। তো উম বাসায় থাকি এখন, যেটা করি এইবার পহেলা বৈশাখে যেটা করা হয়েছে, এতদিন আমার বাচ্চারা তো ছোট ছিল, ওরা আসলে এত বুঝতো না, বুঝতো যে হ্যাঁ আমরা কোথাও গিয়েছি। এখন আমার ছেলেটা একটু বড়, ও বুঝতে পারে, ওকে আমি এবার বলেছি পহেলা বৈশাখ কি জিনিস, কিভাবে আসলো, এটাতে কি করে, বাংলাদেশে কিভাবে হয়, আমরা যে অনুষ্ঠানগুলো বাংলাদেশে হয়েছে আমরা অনলাইনে দেখতে পাই বা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি, বিভিন্ন পোস্ট হয়, তারপর আনন্দ মিছিল হয়েছে বাংলাদেশে, আমি এগুলো বাচ্চাদেরকে দেখাই এবং তাদেরকে বলে আসলে কিভাবে কেন আসলো পহেলা বৈশাখ, পহেলা বৈশাখের ইতিহাসটা কি, এগুলা বাচ্চাদের বলার চেষ্টা করি। এবং এবছর ওরা একটু একটু বুঝতে চেষ্টা করেছে। এবং ওরা যেমন বাসায় থাকলে, তো বাংলাদেশে থাকলে আমরা সবাই এই দিনটাতে দেখা যায় একসাথে খাওয়া দাওয়া করি, সকালবেলা আমাদের আড্ডা হয়। উম, আমরা উম, আমার বাসায় পান্তা ভাতের আর ভর্তার অনেক আয়োজন হয়। তো এখানে তো আর এত কিছু হয় না, কিন্তু বাসা থেকে সবাই ফোন দেয়, আবার ভিডিও কলে কথা বলে। তো আমার বাবা মা ওনারা আহ, মেলায় যান। তো ওখান থেকে আমার বাচ্চাদেরকে বলে যে এই যে এখানে যে মেলা হয় পহেলা বৈশাখের সময়, মেলায় অনেক কিছু পাওয়া যায়, ধরুন মেলার যে এইসব গল্প করে। তো আমিও বাচ্চাদেরকে এগুলো বলার চেষ্টা করি। তো বাসায় এবার কিছু টুকটাক খাবার দাবারের আয়োজন করেছিলাম, একটু জাস্ট টু মেক ইট স্পেশাল, বাচ্চাদেরকে একটু বোঝানোর জন্য। ওরা যা খেতে পছন্দ করে, বাংলাদেশি খাবার, সেগুলো রান্না করার চেষ্টা করেছি। আর এই তো আসলে আমাদের যেহেতু কাজের দিন থাকে, দেখা যায় একসাথে মিটিংটা হয় শুধুমাত্র ডিনার টাইমে বা রাতে খাবারের সময়। আর নইলে সব সময় তো সকালবেলা সবাই বাইরে কাজে চলে যায়, বাচ্চারা স্কুলে চলে যায়, আমিও সারাদিন আমার কাজে ব্যস্ত হয়ে পড়ি। দিন শেষে যখন একসাথে হয়েছে বাংলাদেশে এবার পহেলা বৈশাখে। বাংলাদেশে এই দিনটা বাংলাদেশে এই দিনটা ছুটির দিন থাকে বিধায় হয়তো বাঙালিরা এভাবে ঘুরতে বের হওয়া বা একসঙ্গে সময় কাটানোর সুযোগ পায়, যদিও আপনাদের ওখানে সেই সুযোগটা থাকে না। না, আর বাংলাদেশে ধর্মীয় দুটো উৎসব, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার পরেই বাংলা নববর্ষে সব থেকে বেশি আয়োজন হয়। এবং কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে কেন জানি মনে হয়, এটা আমার ব্যক্তিগত অভিমত একেবারেই, যে ঈদে মানুষ যতটা না ঘুরতে বের হয় তার থেকে বেশি ঘুরতে বের হওয়া এবং বেশি সাজ পোশাক করা বৈশাখে করে। অনেকেই দেখি ঈদে নতুন পোশাক না পরলেও বৈশাখে তাদের মানে ঘর থেকে কেউ কিনতে না পারলেও ঘর থেকে বের করা একটা লাল সাদা শাড়ি বা একটু লাল সাদা আমেজ থাকে এরকম একটা পোশাক পরতে চায়। তো এটা আসলে বাংলাদেশের ঐতিহ্য বলি বা বাংলাদেশের মানুষের একটা অন্তরের টান, এটাই বলা যায়। এর থেকে বেশি আর বলতে পারছি না। এবার আমি একটু তাসনিমা তারান্নুম আপুর কাছে জানতে চাইবো, আপু আপনি ওইখানে কিভাবে বৈশাখ উদযাপন করেন? আপু আমরা প্রায় একই কমিউনিটিতে থাকি। সো আমাদেরও আসলে আচ্ছা আহ আচ্ছা। পয়লা বৈশাখের দিন আসলে সেলিব্রেশনটা বলতে গেলে উম, বাসারটা আমি আগে বলি, আপু যেহেতু বাহিরেরটা বলেছে আমি বাসারটা, কারণ বাহিরেরটা অলমোস্ট সেম, বাইরেরটা অলমোস্ট সেম। বাসারটা হলো আমি পান্তা ভাত আচ্ছা এমনি খেতে ভালোবাসি, আমি পান্তা ভাত করি, নরমালিও খাই, মাঝে মধ্যে খাওয়া হয়। সো পান্তা ভাত করি, হয়তো বা মাছ রান্না করি, মাছ ভাজা করি, খিচুড়ি রান্না করি, একটু পিঠা করার চেষ্টা করি। সো মানে আমার মেয়েকে, আমার হাজবেন্ড পছন্দ করে না খুব একটা, কিন্তু আমার মেয়েকে বোঝানোর, দেশের বাহিরে থেকে দেশের যে একটা আমাদের যে এটা একটা কালচার, যে পয়লা বৈশাখে এক মানে কিছু খাওয়া, ভালো মন্দ হলেও কিছু একটা খাওয়া, এই টাইপের। সো এই জিনিসটা ওকে বোঝানোর চেষ্টা করি, যেহেতু ও বাংলাদেশে থাকে না। এখানে অনেক কিছু আমাকে বলে বলে কিছু করে ছোটবেলার গল্প আমার শুনিয়ে ওকে সেই জিনিসগুলো বোঝাতে হয়। তো আর যদি যখন আহ সুযোগ হয় পয়লা বৈশাখের, যখন প্রোগ্রাম গুলো থাকে, অবশ্যই অবশ্যই সেখানে অ্যাটেন্ড করার চেষ্টা করি। মেয়েটার জন্য হলেও আমরা যাওয়ার চেষ্টা করি, ওকে দেখানোর চেষ্টা করি, বিভিন্ন বিভিন্ন স্বাদের খাবারগুলো খাওয়ানোর চেষ্টা করি।
এই আর হচ্ছে প্রোগ্রামিং উপভোগ করি। বাংলাদেশ থেকে অনেক শিল্পী আসে। এখানকারও অনেক লোকাল বাংলাদেশিরা যারা থাকে তারাও পারফর্ম করে। ওদের পারফরম্যান্সও দেখতে ভালো লাগে। বাচ্চাদেরও ছবি আঁকার উৎসব হয় পয়লা বৈশাখ উপলক্ষে। নানা রকম অ্যাক্টিভিটি হয়, বাচ্চাদেরও হয়। তো আমার মেয়েকেও ওখানে নিয়ে যেয়ে আমি ওখানে আ সবার সাথে পরিচয় করে দেওয়া এবং সেই একটা একটা চিরচেনা পরিবেশ যেটা আমরা দেশে পেতাম, যে নানা রকম কম্পিটিশন হয় পয়লা বৈশাখের দিনে বাচ্চাদের জন্য। সেই জিনিসটা আমি আসলে এখানে আমি ওকে দেওয়ার চেষ্টা করি। এইজন্য প্রোগ্রাম গুলোতে ওকে ওকে একটু নিয়ে দেওয়ার চেষ্টা করেন। জি। এই এটা তো খুবই এর ভালো একটা বিষয় আসলে। বাচ্চারা, বিশেষ করে বাংলাদেশি বাচ্চারা যখন বাংলাদেশের বাইরে থাকে, যে দেশেই থাকুক না কেন, তারা কিন্তু আসলে বাংলাদেশকে ওইভাবে ফিল করতে পারে না। কিন্তু বাংলাদেশটাকে ফিল করানোর জন্য মূল দায়িত্বটা এবং মূল কাজটাই যেটা বলি না কেন, পুরোটাই কিন্তু বাবা মায়ের উপরে থাকে। বাবা মা যদি পুরোপুরি একদম ওই দেশের কালচার বা ওই দেশের সিটিজেন হয়েও যায়, কিন্তু বাংলাদেশের যে কালচারটা, বাংলাদেশের যে গল্প, বাংলাদেশের ওভারঅল সবকিছু বাবা মা যদি সন্তানের মধ্যে দিতে না পারেন, বলতে না পারেন, শেখাতে না পারেন, তাহলে সেই বাচ্চা বাংলাদেশ সম্পর্কে জানবেও না, বাংলাদেশকে কিভাবে আহ, কাছে টানতে হয় এই বিষয়টাও বুঝবে না। আমার মনে আমি হয় আপনারা যারা মানে এড প্রবাসে করতে আছেন। চাচ্ছি, হ্যাঁ, আপনি বলেন। যদি বলেন, সেটা হচ্ছে যে আসলে আমরা বাংলাদেশে থাকতে এফোর্টলেসলি কত জিনিস শিখে গেছি, দেখে দেখে হুম, আমরা শিখে গেছি। এই জিনিসটা এখানে হ্যাঁ, বাচ্চাদেরকে এক্সপ্লেন করতে হয় রীতিমতো। আমার মনে হয় তাজরিন আপুও একমত হবেন এই জিনিসটা, যে কত জিনিস হচ্ছে আমরা হয়তো ইভেন যে সালাম দেওয়াটা আমরা হয়তো বা নর্মালি হচ্ছে সবার দেখে দেখে, বড়দের ছোটদের দেখে দেখে শিখে গেছি। এখানে আসলে বাচ্চাদেরকে বলতে হয় সালাম দাও, হ্যাঁ, জিজ্ঞাসা করো কেমন আছেন, হ্যাঁ, তারপর হচ্ছে নানা রকমের যে অভ্যাসগুলো, যে বাঙালি আমরা বাঙালি মানুষ হিসাবে যে জিনিসগুলো আমরা শিখে থাকি ফ্যামিলির কাছ থেকে, আশেপাশের মানুষের কাছ থেকে, সেটা আসলে অনেক এফোর্ট দিয়ে এখানে আসলে শিখাতে হয়। সো প্রবাসে মালয়েশিয়ার আহ, মানে এটা আসলে বাংলাদেশিদের জন্য একটু ডিফারেন্ট আসলে। আমরা আসলে ডিফারেন্ট ভাবে বাংলাদেশটাকে এখানে দেখি। আহ আমাদের মনে ওই বাংলাদেশ থাকে, কিন্তু আমরা আসলে ডিফারেন্টলি এখানে ফিল করার কারণে আমরা সেই বাংলাদেশটা বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আমরা এই ধরনের বাংলাদেশে থেকে অভ্যস্ত। যতটুকু সম্ভব হয় আসলে আমরা সেটাই করি। আসলে মানুষ তো কয়েকটা মাধ্যমে শেখে। একটা হচ্ছে পড়ে শেখে, একটা দেখে শেখে, একটা করে শেখে। তো আপনাদের ওখানে যে বিষয়টা, এটা শুধুমাত্র শুনে শেখা। ওখানে কিন্তু করে দেখে বুঝে শেখার মতো সুযোগ নেই বাচ্চাদেরকে। তা আপনারা যেটা বলবেন ওরা সেটাই শুনবে। সেখান থেকে যতটুকু ওরা প্র্যাকটিস করতে পারে বা ধারণ করে রাখতে পারে, সেটাই আসলে বড় পাওয়া। এর থেকে বেশি কিছু আসলে ওদেরকে জোর করেও লাভ নেই, কারণ ওরা তো প্রপারলি, এই যে যেমন আহ, বাংলাদেশে বৈশাখের দিন সবাই বাইরে বের হচ্ছে, বা আপনি যেটা বললেন যে সালাম দেওয়ার বিষয়টা, এটা কিন্তু বাংলাদেশে দেখে দেখেই শিখতেছে। এটা কিন্তু ওভাবে মানে শিখিয়ে দিতে হচ্ছে না, কিছু কিছু ক্ষেত্রে বিশেষে আলাদা। কিন্তু যেহেতু ওখানে ওরা ওই পরিবেশটা পাচ্ছে না, এটা একটা বড় ইফেক্ট ওদের। তো ওদেরকে একটু শেখানো, জানানো, বোঝানো পুরোটাই আসলে আপনাদের বিষয়টা অনেক কষ্টের। তারপরেও আসলে যেহেতু ওখানে আপনাদের একটা কমিউনিটি আছে, কমিউনিটির মধ্যে এই চর্চাটা থাকলে ওরাও একটা ভালো পরিবেশে বড় হবে এবং বাংলাদেশ সম্পর্কে জানতে পারবে। আরেকটা জিনিস, যেমন বাংলাদেশে আমরা কিন্তু সবাইকে সম্বোধন করতে অভ্যস্ত, যেমন খালাম্মা, খালু, আঙ্কেল, আন্টি বা যাই হোক বড়দেরকে। এবং কিন্তু এখানে তো অনেকটা ওয়েস্টার্ন টাইপের, যারা মালয় তারা তো করে, বাট আমার বাচ্চারা যারা স্কুলে যায়, ইন্টারন্যাশনাল স্কুলে, তারা আসলে ওই যে নাম ধরে ডাকতে অভ্যস্ত আর কি। তো দেখা যায় আমার ছেলে মাঝে মাঝে ওই খালামুনিদেরকে নাম ধরে ডেকে ফেলে, তখন বলতে হয় যে বাবা ওটা তোমার খালামুনি হয়, তোমাকে আন্টি ডাকতে হবে বা খালামুনি ডাকতে হবে, নাম ধরে ডাকা যাবে না। এরকম অনেক কিছু আছে যেগুলো আমাদেরকে কিন্তু আসলে বাংলাদেশে থাকতে এগুলো কেউ শিখিয়ে দেয় না, যে মানুষকে সম্বোধন করতে হয় নানি, দাদি, খালাম্মা বা আন্টি, আঙ্কেল। এখানে বাচ্চাদেরকে লিটারালি মানে এতটুকু পর্যন্ত বাচ্চাদেরকে আমাদেরকে শিখাতে হচ্ছে যে কি বলে ডাকতে হবে। কারণ যেহেতু ইংলিশে ইংলিশে যেমন মানুষকে নাম ধরে সবাই ডাকে, যে মিস্টার অমুক তমুক এরকম। তো ওরাও অনেকটা তো আমরা যখন বলি যে না উনি তোমার বড়, আসলে তোমাকে কিন্তু ওনাকে আঙ্কেল আন্টি ডাকতে হবে।
আসলে ওরা ওই পরিবেশে বড় হচ্ছে, এখন ওদেরকেও তো কিছু বলার নাই। যেটা ওরা দেখতেছে সেটাই ওরা নিজের মধ্যে ধারণ করছে। আর বাচ্চাদের বিষয়টা এমন যে আসলে একটা বয়স পর্যন্ত ওরা চারপাশের বিষয় সবকিছুকে ওরা চোখে দেখা বা ওরা শোনা সবকিছুকে এত দ্রুত ক্যাচ করে, যেটা আসলে ওখান থেকে বের করে আনতে একটু সময় লেগে যায়, কারণ ওরা ওই পরিবেশটাতে অভ্যস্ত। এবার একটা ভিন্ন কোশ্চেনে যেতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আপনারা দুজনেই দেশের বাইরে থেকে উদ্যোক্তা হিসেবে আছেন বাংলাদেশে। আমি তাজরিন আপুর বিষয়টা যেহেতু আমি প্রথমেই বলেছি যে আমরা তার সাথে তার উদ্যোক্তা লাইফ নিয়ে কথা বলেছিলাম, এবং আজকে আমরা জানলাম যে আমাদের এই কাস্টমার তারান্নুম আপু একজন উদ্যোক্তা। এখন প্রথমে তারান্নুম আপুর কাছে যাব, যে আপু আপনি যে উদ্যোগ যেগুলো নিয়ে কাজ করছেন, এই যে পহেলা বৈশাখ এই উপলক্ষে কি আপনাদের কোনো স্পেশাল কোনো কিছু থাকে? কারণ প্রতিটা ব্যবসায়ী কিন্তু এক একটা অকেশন অনুযায়ী কিছু অফার থাকে, কিছু নতুন কালেকশন থাকে। আপনার বিজনেসে কি এই ধরনের কিছু আছে কিনা? উম আমাদের ব্যবসাতে আসলে আমার ব্যবসার ধরনটা আসলে একটা ক্লিনিং কোম্পানি, আরেকটা হচ্ছে আপনার হচ্ছে হিজাব বেসড। হ্যাঁ? সো হ্যাঁ, কখনো আমাদের যে ক্লোদিং যে কোম্পানি ইয়াটা আছে মানে অনলাইন ব্যবসাটা আছে, সেখানে আমরা নানা ধরনের আমরা আ আপনার ঈদ উপলক্ষে, নববর্ষ উপলক্ষে তখন আমরা হয়তোবা ডিসকাউন্ট বা ছাড় এই ধরনের আমরা দিয়ে থাকি অনেক সময়। বাট ক্লিনিং এর ক্ষেত্রে আসলে ওই জিনিসটা হয় না। ক্লিনিং এর ক্ষেত্রে হয়তোবা হয় সেলিব্রেশন টাইপ হয়, যে স্টাফের সাথে হয়তোবা সেলিব্রেশন, যে স্টাফ আছে ওদের মধ্যে আমরা হয়তোবা খাওয়া-দাওয়া করতেছি। হ্যাঁ, আমরা খাওয়া-দাওয়া অ্যারেঞ্জমেন্ট করলাম। এই ধরনের আসলে হয়। আ কারণ ক্লিনিং এ তো আসলে ক্লায়েন্ট আপনার লং টার্ম বেসিস এ। ওখানে তো আসলে মানে একদিনের জন্য কোনো একটা ক্লায়েন্ট আসে না। সো আমি একদিনের জন্য কোনো একটা অফার দিতে পারব না আসলে ওখানে। তো আমার হচ্ছে যেটা ক্লোদিং ব্র্যান্ড আছে সেখানে আমি অফার দিতে পারি হয়তোবা ২ দিন, ৩ দিন, ৪ দিনের জন্য। কিন্তু আ এখানে আসলে একটু ডিফারেন্ট হয়। আচ্ছা, আপনার পেজটি কি শুধুমাত্র অনুযায়ী নাকি এর বাইরে অন্য কোনো প্রোডাক্ট আছে? সরি আপু, আমি কোয়েশ্চেনটা বুঝতে পারিনি। আপনার যে ক্লোথিং বিজনেস যেটা বললেন যে মালয়েশিয়ান হিজাব, এটি জানতে চাচ্ছিলাম এখানে কি শুধুমাত্র হিজাব, সালাদ স্টিমার এই টাইপেরই প্রোডাক্ট, নাকি এর বাইরে অন্য কোনো পোশাক আইটেম আছে, অ্যাজ লাইক বোরকা অর শাড়ি কামিজ এই টাইপেরও আছে? না, আমি আ এখনো বোরখা নিয়ে আসিনি। তবে আমি কিছু কিডস আইটেম নিয়ে আসছি। কিডস এর কিছু ড্রেস থাকে, সামার কালেকশন থাকে। আ নিউবর্ন এর আ আ বাচ্চাদের ড্রেসও থাকে কিছু, এবং তাদের কিছু আইটেমও থাকে, যেমন হচ্ছে ওয়াইপ, আ আপনার নানা ধরনের ওয়াইপ টাইপ, তারপর হচ্ছে ছোটদের বেবিদের গাম ক্লিন করার ব্রাশ গুলো। এগুলো একটু ডিফারেন্ট, ডিফারেন্ট যে আইটেম গুলো যেটা সচরাচর বাংলাদেশে দেখা যায় না, সেগুলো প্রোভাইড করার চেষ্টা করি। কিন্তু আমি আসলে অপেক্ষা করছি। আমার পেজটা এখনো নতুন। আম এখনো তাজরিন আপুর মতো আসলে অতটা এস্টাবলিশ হয়নি। আমার ব্যবসাটা এখনো নতুন। আমি চেষ্টা করছি ভালোভাবে করার। সো মেইনলি ফোকাস আমার হিজাব, নামাজ ড্রেস এগুলো হলেও এই আইটেম গুলো অল্প, অল্প করে রাখছি। আমি আসলে বুঝার চেষ্টা করছি যে কাস্টমার কি ধরনের জিনিস আসলে পছন্দ করছে আমার পেজ থেকে। এই। আচ্ছা, এটা অবশ্যই খুবই ভালো। প্রথমত কোনো বিজনেস বা কোনো কিছুই শুরুতেই অনেক বড় হয়ে যায় না, ধীরে ধীরে সেটা বড় হয়। আর যেটা ধীরে ধীরে বড় হয় সেটা কিন্তু একটা এস্টাবলিশ পর্যায়ে থাকে, হুট করে বড় হলে পড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। আপনি ধীরে ধীরে বড় হন এবং আপনি অবশ্যই কাস্টমারের মাইন্ড সেটআপটা বুঝে নিয়ে কাজ করুন, ইনশাল্লাহ আপনার বিজনেস বাংলাদেশে খুব এস্টাবলিশ হবে, আমি সেই আশা রাখি। তো ইনশাআল্লাহ। তাজিল আপু, আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম আপনি যে ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, আর সেখানে কি কোনো বৈশাখী অফার বা বৈশাখীর জন্য স্পেশাল কোনো কালেকশন থাকে কিনা? হ্যাঁ, অবশ্যই। আমি প্রথমে বলি আমার যেটা হেনাস কালেকশন যে পেজটা আছে, সেখানে তো মেনলি মালয়েশিয়ান হিজাব, বাচ্চাদের এডুকেশনাল টয় এবং আহ, মালয়েশিয়ান বিভিন্ন প্রোডাক্ট প্রি অর্ডার বেসিসে হয়। তো আমি যখন এবার পয়লা বৈশাখের আগে যখন কিছু হিজাব কালেকশন নিয়েছিলাম, তো আমার মাথায় ছিল যে পয়লা বৈশাখ উপলক্ষে যে সাদা লাল থিমের কিছু হিজাব আমি স্টক করতে পারি সেই ধরনের। তা আমি চেষ্টা করেছিলাম এই ধরনের কিছু প্রোডাক্ট কালেকশন করার জন্য, এবং বৈশাখ উপলক্ষে এখনো পেজে অফার চলছে।
আপনারা হিউজ একটা ডিসকাউন্ট অফার আছে। আপনারা যদি ট্রেড পেজে যান, আপনারা অবশ্যই পয়লা বৈশাখ উপলক্ষে ডিসকাউন্ট অফার নিতে পারবেন। এবং এলসা বেবিতে, যেটা আমার জামাতে কসমেটিক্স এর যে পেজটা আছে, সেখানেও অফার চলছে। এবং অনেকগুলো সেগুলো সিলেক্টিভ প্রোডাক্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে কোন একটা প্রোডাক্টের সাথে একটা প্রোডাক্ট ফ্রি অফার, বা একটা একটা দিলে সেকেন্ড আইটেমে ডিসকাউন্ট, এরকম ধরনের অনেক ধরনের অফার আছে। এবং আমাদের স্কিন কেয়ার ক্লিনিকেও এখন কিন্তু আমাদের স্কিন কেয়ার ক্লিনিক, যে অ্যাস্থেটিকা স্কিন কেয়ার অ্যান্ড লেজার সেন্টার, সেখানেও কিন্তু এখন বৈশাখ উপলক্ষে বিভিন্ন অফার চলছে। সম্ভবত 10% অফ বা সামথিং, আপনারা পেজে গেলে ডিটেলসটা পাবেন। এবং সার্ভিসের উপরে আপনারা বিভিন্ন রকমের অফার অ্যাভেল করতে পারবেন। তো বৈশাখ উপলক্ষে আমাদের সবসময়ই যে কোনো সার্ভিসের উপরে এবং প্রোডাক্টের উপরে, শুধু বৈশাখ না, ঈদ এবং যে কোনো ধরনের ইয়ার এন্ড সেল থাকে। সব ধরনের উৎসবের সময় আমরা আসলে সেল বা অফার দিয়ে থাকি। তো এটা খুবই ভালো। আসলে আমরা বাংলাদেশে যারা অনলাইনে কেনাকাটা করি অথবা অফলাইনে কেনাকাটা করি, তারা একটা ডিসকাউন্ট, একটা অফার, এই বিষয়গুলোর দিকে একটু তাকিয়ে থাকি যে কোথায় একটা ভালো ডিসকাউন্ট, একটা অফার পাওয়া যাবে। তো আপনারা যেহেতু দূর থেকে অনলাইনে কাজ করে এই ধরনের অফার দিচ্ছেন, আশা করি আপনাদের যে যার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট বেশ একটা ভালো কাস্টমার রেসপন্স আপনারা পাচ্ছেন। তো এই যে বৈশাখ গেল, আর সামনে ঈদ আছে, তো এই প্রতিটা অকেশনে যে আপনারা ভালো কিছু করেন বা আপনাদের উদ্যোগ নিয়ে ভালো কিছু সামনে এগিয়ে যান, অবশ্যই আমার জায়গা থেকে সেই চাওয়াটা থাকবে। তো এখন আপনাদের কাছে আমি আরেকটা প্রশ্ন রাখতে চাচ্ছি দুজনের কাছেই, যে এই যে আপনারা দূর থেকেও এত কাজ করছেন, আপনাদের ফ্যামিলি মেনটেন করছেন, আপনাদের ওখান থেকে প্রোডাক্ট সোর্সিং করছেন, এই সব কিছু করার মধ্যেও আপনারা আপনাদের পরিবারকে সময় দিচ্ছেন। কিন্তু অনেকেই আছে, সেটা আসলে যার যার ব্যক্তিগত বিষয়, সেখানে এভাবে বলারও কিছু থাকে না, কিন্তু আপনাদেরকে দেখে অনেকেই হয়তো ইন্সপায়ার হতে পারে, বা অনেকে কি করবে খুঁজে পাচ্ছে না, হতাশায় ভুগতেছে, তাদের উদ্দেশ্যে আপনারা দুজন দুজনের জায়গা থেকে এই ছোট্ট করে কিছু একটা বলবেন। আহ তারান্নম আপু, আপনি একটু বলুন। আচ্ছা। আহ, আমার যেটা মনে হয় যে কোনো কাজই ছোট না। যে কোনো কাজ মানে কিছু না করা চাইতে কিছু করা ভালো, আমার কাছে এটাও মনে হয়। তো আপনার কাছে যদি যেটা অপরচুনিটি থাকে, আহ, আপনি সেটা অবশ্যই করবেন। সুযোগ কোনো কিছুই ছোট না, আপনি কাজ করতে থাকুন। কারণ বিদেশে এসে একটা জিনিসই শিখেছি, কোনো কাজই আসলে ছোট না। দেশে যেটা অনেক সময় আমরা আসলে বুঝতে পারতাম না, কিন্তু বিদেশে আসার পর এই জিনিসটা আমাদের আসলে ভাবমূর্তি বলেন পরিবর্তন হয়ে গেছে। সো বিদেশে অনেক একাও লাগে, একাকী লাগে আসলে। এই একাকিত্বটা কাটানোর জন্য কিছু না কিছুতে আসলে ইনভলভমেন্ট রাখা উচিত, আসলে ইনভলভ থাকা উচিত আসলে। তো আমি মনে করব ছোট কিছু দিয়েই শুরু করেন, একটু একটু করে পরিবর্তন করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ হয়তোবা বড় পরিবর্তন সামনে আসবে। এই তো। কাজিন আপু। আমিও এটাই বলতে চাচ্ছিলাম। আসলে আহ কেউ যদি এরকম থাকেন যে বাসায় বেবি আছে কিন্তু কোনো কাজ শুরু করতে পারছেন না, হতাশায় আছেন, কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না, আমি সবার আগে বলবো আপনি খুঁজে বের করুন আপনি আসলে ভালো কোনটা পারেন। এখনকার সময়ে যে কোনো স্কিলই খুবই ভ্যালুয়েবল। অনেকে পারেন হয়তো গ্রাফিক্স এর কাজ ভালো পারেন, অথবা আহ হতে পারে যে টাইপিং এর কাজ যারা ভালো পারেন তারাও এখন দেখছি অনেকে কন্টেন্ট, মানে পোস্ট অনেকে পোস্ট কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করেন। তো আমার মনে হয় কোনো কাজই ছোট না। কাজ খুঁজতে বা কাজ করতে চাইলে আসলে কাজ করা যায়, যে কোনো ইচ্ছা থাকলে কাজ আসলে করা যায়। ঘরে বসে এখন অনেক রকমের কাজ করার অপশন আছে। যেহেতু কেউ যদি মনে করেন আমি ফুল টাইম মম, আমি কিভাবে বাচ্চা রেখে বাইরে যাব, আবার কাজ করারও আমার ইচ্ছে আছে, তাহলে আসলে যে কাজটা উনি ভালো পারেন সেটা থেকে একটা স্কিল বানিয়ে, স্কিলটা ডেভেলপ করে, আমার মনে হয় সেটার দিকে নজর দিয়ে সেই ধরনের কাজই করা উচিত। তো একদমই মানে বসে না থেকে নিজের সময়টাকে কাজে লাগিয়ে যে কোনো একটা কাজে
ইনভলভ হয়ে গেলে আমার মনে হয় সেটাই ভালো। আর কেউ যদি পরিবারকে সবার সবার আগে সময় দিতে চায়, তাহলে আমি বলবো পরিবারকে সময় দিয়ে তারপরে যে কোনো উম, কাজ করাটাই ভালো। এটা হলে হয় কি, মানে আগে মাইন্ডটা সেট করা। না হলে হয় যে কেউ কেউ বলে যে ব্যালেন্স করতে পারছি না, ফ্যামিলিও দেখতে পাচ্ছি না, বিজনেসও দেখতে পাচ্ছি না, হতাশ হয়ে যাচ্ছি। তো এক্ষেত্রে আসলে সবার আগে মাইন্ডটাও সেট করা দরকার যে আমি আসলে কতটুকু ফ্যামিলিকে দেখবো, কতটুকু বিজনেসকে দেখবো। আমাদের যেমন নিজেদের বিজনেস আমরা নিজেরা দেখি, আবার প্লাস আমাদের দেশেও একটু হেল্প করার মতো মানুষ থাকে, এই জন্য মানে পুরোটা একটু হেল্প হয় আর কি। আমাদের যে দেশের পোর্শনটা অন্তত ডেলিভারি জিনিসগুলো এগুলো যেন ঠিকঠাক করার জন্য দায়িত্ব থাকে। তো কাজ ভাগ করে দেওয়া থাকলে মনে হয় আরো ভালো হয়। আর ব্যালেন্স করার ব্যাপারটা আসলে সবটা সময় আমরাও কিন্তু যে পুরো সময় বিজনেসে কখনো কখনো থাকে যে একটু সময় দিতে হয় বেশি কোন একটা ফেস্টিভ্যাল টাইমে বা কোন একটা টাইমে, সেই সময়টা আমরাও কিন্তু যে ফুল টাইম দিতে পারছি এরকম না। তো এটা আসলে একটু ব্যালেন্স করতে হবে। সব সময় এখানে দেখতে পাচ্ছি না, ওখানে দেখতে পাচ্ছি না, এরকম আসলে মনটা খারাপ করা যাবে না। কারণ সবার আগে আমাদের প্রায়োরিটি যেহেতু ফ্যামিলি, এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি আগে আমার ফ্যামিলির দিকটা দেখবো, তারপরে আসলে আমার কোন কাজটা প্রায়োরিটি আমি দিতে চাচ্ছি সেটা আমাকে বুঝতে হবে। এবং আমি আমার সময় মেনটেন করে যে কাজটা করতে পারবো, যেটাতে আমার ডেইলি লাইফ হ্যাম্পার হবে না, আমি রেস্ট করতে পারবো এবং আমার ফ্যামিলিকেও দেখতে পারবো, সেই ধরনের কাজে আমার মনে হয় করা উচিত। যে খুব বেশি অনেক কিছু করে ফেললাম, অনেক বড় কিছু হাতে নিয়ে ফেললাম, তারপর দেখা গেল ওই কাজটাও ভালো করে করতে পারছি না, বাসায় এসে আমি সময় দিতে পারছি না, ওইভাবে করে তার মানে হচ্ছে প্রপার প্ল্যানিংটা সবার আগে, একটা প্রপার প্ল্যানিং করে যে কাজটা আমি ভালো পারি সেই কাজটার দিকে আসলে মানুষের নজর দেওয়া উচিত। এবং কিছু একটা শুরু করে নিজেকে ব্যস্ত রাখলে আমার মনে হয় ডিপ্রেশন থেকে অনেকটা বের হয়ে আসে যাবে। এটা খুবই ভালো বলেছেন। আপনারা দুজনেই হচ্ছে প্রথমত মা, তারপরে হচ্ছে উদ্যোক্তা। কারণ আপনারা আগে মা হয়ে নিজের সন্তানকে সামলাচ্ছেন, পরিবার দেখছেন, তারপরে বিজনেস করছেন। তো আপনাদের সাথে যদি আমি আমার কথা বলতে যাই, আমিও আগে মা, আমার পরিবার, তারপরে আমার কাজ। তো আমাদের বাংলাদেশে একটা কমন প্রবলেম যেটা দেখি, যে এখন আমরা আসলে অনলাইন হওয়াতে এবং আহ, সময় অনেক বেশি আপডেট। তো সেই আপডেটের কারণে আমরা অনেক বিষয় জানতে চাচ্ছি, পোস্টপার্টাম বিষয়গুলো জানতে পারছি। একজন নিউ মাদার যিনি, তার অনেক মেন্টাল সিচুয়েশনের কথা জানতে পারছি, যেগুলো কিন্তু অনেক আগে আমরা এভাবে জানতাম না। আমাদের যারা আমাদের মা বা আমাদের সিনিয়র যারা আছে তারা এই বিষয়গুলোকে এভাবে আহ বুঝতো না। তো ম্যাক্সিমাম বাংলাদেশে থাকলে যে বিষয়টা শুনতে হয় যে আমরাও সন্তান মানুষ করেছি, আমরাও সব কাজ করেছি, কিন্তু এখনকার মায়েরা হয়তো সেভাবে পেরে ওঠে না, বা সিচুয়েশনটা হয়তো সেরকম না। এই জায়গায় মায়েরা অনেক বেশি ডিপ্রেশনে পড়ে যায়। এটা আমি মানে অনেকের সঙ্গে কথা বলতে হয় আমার এখানে বসে। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে অন স্ক্রিন এবং অফ স্ক্রিন দুভাবেই তো আমি কথা বলছি। তো সেই জায়গায় অনেকেই দেখছি যে আসলে তারা অনেক কিছু করতে চাচ্ছে কিন্তু আসলে পেরে উঠছে না। কোথাও তাদের ডিপ্রেশন আছে, কোথাও তাদের পরিবারের কিছু টান আছে। তা আমার মনে হয় মাইন্ডটাকে একটা জায়গায় সেট আপ করে নিয়ে তারপরে যদি শুরু করা যায়, আশা করি ভালো কিছু হবে। আর এই জায়গায় অবশ্যই পরিবারকে সাপোর্ট করতে হবে, যে আমরা এটা করতে পেরেছি, তোমরা কেন পারবা না, এই কথাটা না বলে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি যে সবাই একরকম না, সবার হরমোনাল গ্রোথ একরকম হয় না, সবার মেন্টাল সিচুয়েশন একরকম থাকে না, সময় অনেক বদলেছে, তাহলে আমার মনে হয় যে পরিবার এবং একজন মা বা একজন নারী সে অনেক এগিয়ে যেতে পারবে। জি আপু, আমি একটা কথা তারান্নুম অ্যাড করতে আপু, চাই। আপু, হ্যাঁ, আমি মানে অবশ্যই আপু। আমার এখনকার মাদের নিজেদের যত্ন করাটা খুবই প্রয়োজন। কারণ এখনকার মারা আগের চাইতে আমার মনে হয় অনেক বেশি অ্যাক্টিভ, অনেক কিছু কাজ একসাথে করতে হয়। তো নিজের যত্ন যদি আপনি নিজে না করেন তাহলে আপনার তো হেলথ ভালো থাকবে না। আর হেলথ ভালো না থাকলে আপনি কোনো কিছুই করতে পারবেন না। তো নিজের যত্নটা নিজের বাচ্চা ফ্যামিলি দেখে দেখাশোনার পরও আপনার নিজের খাওয়া দাওয়া, নিজের ঘুম, এগুলোরও আসলে যত্নের প্রয়োজন। আমি যদি নিজেকে টেক কেয়ার না করতে পারি, আমি আসলে ফ্যামিলি কাউকেই খুশি রাখতে পারবো না। এটা আমার কাছে আসলে মনে হয় এটা। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আপু। আসলে এই বিষয়গুলো আমি আশা করবো যারা নিউ মাদার আমাদের এই এপিসোডটা দেখবেন, তারা একটু এই বিষয়গুলো মানে নিজের দিকে একটু যত্ন নেবেন, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। না, অনেক ধন্যবাদ আপু, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলেছেন। আমি জানি না এখনকার মায়েরা সেটা পারে কিনা।
বাট চেষ্টা করা উচিত, সবার আগে নিজেকে ভালোবাসা উচিত। তো তার উপর আপনাদের দুজনেরই আমি লম্বা একটা সময় নিয়ে নিয়েছি। আমি জানি না আপনাদের ওখানে এখন সময় কত। তবে স্ক্রিনে দেখতে পাচ্ছি অলরেডি আমরা 35 মিনিট পার করে ফেলেছি। তো সেই জায়গা থেকে একদমই প্রোগ্রামের শেষ প্রান্তে আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম, একবারে শেষ, যে আপনি যে বাইরে থেকে বিজনেসটা পরিচালনা করছেন, বাংলাদেশে অনেক মিডিয়া আছে, ছোট বড় বিভিন্ন ধরনের মিডিয়া আছে যারা শুধুমাত্র উদ্যোক্তাদের নিয়ে কাজ করছে। আবার কেউ কেউ হচ্ছে দেশের সব ধরনের নিউজের পাশাপাশি উদ্যোক্তাদের জন্য একটা বিশেষ জায়গা রাখছে। তো এই ধরনের যারা মিডিয়া রয়েছে, সেটা নিউজ পোর্টাল হোক, সেটা প্রিন্ট মিডিয়া বা টিভি মিডিয়া, যেটাই হোক না কেন, তাদের কাছে আপনারা বিদেশ থেকে যারা বিজনেস করছেন তাদের প্রত্যাশাটা কি? আমার কাছে যেটা মনে হয় যে নতুন নতুন যারা যেসব মিডিয়াগুলো আসছে, সেই মিডিয়াগুলো যদি আহ, বেশি বাস্তবধর্মী যদি নিউজগুলো প্রচার করে, হ্যাঁ, তাহলে আমার মনে হয় জিনিসটা আহ, নতুন যারা আসছে এবং নতুন যে ঘটনাগুলো ঘটছে, হ্যাঁ, এই সত্য জিনিসগুলো প্রচার করে, তাহলে তাদের মানে দৃষ্টিভঙ্গি হয়তো বা পাল্টে যাবে এবং তাদের হচ্ছে আহ নতুন কাজ করার, যদি এই যে নানা ধরনের নতুন উদ্যোক্তাদের কথাও যদি এই মিডিয়াগুলো যদি তুলে ধরে, নতুন নতুন মিডিয়াগুলো, তাহলে অনেকেই এনকারেজ হবে। কারণ আমার যতটুকু আমরা বুঝতে পারি যে দেশে আমাদের আহ, এত জব সেক্টর নাই যে যত মানুষ আমাদের দেশে শিক্ষিত হয়। সো এইভাবে যদি প্রত্যেকটা ঘরে ঘরে যদি আহ আহ, উদ্যোক্তা যদি তৈরি হয়, তাহলে আমাদের দেশেরও অনেক পরিবর্তন হবে এবং আমাদের সবকিছু এইটার সাথে তো আসলে রিলেটেড, মিডিয়া বলেন, উদ্যোক্তা বলেন, সবকিছু রিলেটেড। সবাই যদি একসাথে মিলে কাজ করে, তাহলে হয়তো বা একটা ভালো দেশ আমাদের হয়তো বা আহ, আমরা ভালো দেশের গঠনের দিকে আমরা আগিয়ে যাব। তো আমার প্রত্যাশাটা হচ্ছে নতুন নতুন মিডিয়ার কাছে, যে হচ্ছে তারা যেন নতুনদেরকে যেন আর হচ্ছে আহ সত্য জিনিস প্রচার করে, হ্যাঁ, যতটুকু বাস্তবধর্মী যেই জিনিসগুলো হয় সেইগুলো যেন করে। অনেক সময় নিউজ পেপারে ভুল ত্রুটি হয়ে থাকে, সেই ভুল ত্রুটি যেন সুন্দরভাবে যেন প্রকাশ করে যে আমাদের মাধ্যমে যে এই ধরনের ভুল ত্রুটি হয়েছে, যেন সরি বলার ক্ষমতাটা যেন থাকে, বা সেই ধরনের আহ উম, সদিচ্ছা যেন থাকে, তাহলে মানুষ মনে করবে। আমার কাছে মনে হয় যে না, ওনাদের যদি ভুলও থাকে, আমরা মানুষ, হয়ে গেছে হয়তো বা ভুল, সেটা আবার একটা সুন্দরভাবে একটা অ্যাপোলজি দিয়ে এই জিনিসটা জানিয়ে দিয়েছে। তো এই জিনিসটা আসলে মানুষকে একজন থেকে আরেকজনকে ইউনিক করে তুলে, আমার কাছে মনে হয়। সো এই জিনিসগুলো যদি এখন থাকে, তাহলে আসলে মানে খুব ভালো হবে সবার জন্য। অনেক ধন্যবাদ আপু, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন। আমরা তাজরিন আপুর কাছেও একই প্রশ্ন নিয়ে যাব। তার আগে একটু বলে রাখি যে আমরা আজকাল নিউজ মিডিয়ায় অনেক নিউজ দেখি, আহ যেখানে হচ্ছে আমি একটা নিউজের কথা উল্লেখ করি, আমি কোনো রেফারেন্স দিচ্ছি না, মানে লিঙ্ক বলছি না বা পোর্টালের নামও বলছি না। কিছুদিন আগে আমার কাছে একটা লিঙ্ক আসলো আমাদের এক আপু, যে ওখানে হচ্ছে একটা আপু ইন্টারভিউ করছেন। তার একটা বড় শপ আছে, যে শপে হচ্ছে ছোট ছোট উদ্যোক্তারা তাদের প্রোডাক্ট রেখে সেল করতে পারবেন, অ্যাজ লাইক কমিউনিটির মতো বা পার্টনারশিপ এরকমও হতে পারে। তো ছোট উদ্যোক্তা বলতে আমরা যারা বুঝি, বাংলাদেশের কুটির উদ্যোক্তাদের কিন্তু আসলে অত পরিমাণের ক্যাপিটাল থাকে না। তো তাদের সাথে কন্ট্যাক্ট করে তারা নিজে বললেন যে এখানে কোনো বেনিফিট নেই, প্রোডাক্ট সেলের পরে তারা টাকা পাবেন, কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করে দেখা গেল তাদের ওখানে একটা সিকিউরিটি মানি দিতে হচ্ছে, তাদের ওখানে একটা মান্থলি ভাড়া দিতে হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু হাইড করা। তো আমার মনে হয় যখন নিউজ প্রচার হয়, মানে নিউজের ভিতরের যে নিউজ গুলো থাকে, মানে শুধুমাত্র উপরেটুকু দেখিয়ে আমি অনেক মানুষের মনটা ভিতরে ঢোকার চেষ্টা করলাম, অনেক ভিউ নিলাম, এতে করে হয় কি, ছোট ছোট উদ্যোক্তারা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়, অনেকে তার মতো হতে গিয়েও হোঁচট খেয়ে পড়ে যায়। এটা একটা জাস্ট একটা রেফারেন্স। তো অনেক নিউজ আছে যে আমি হয়তো 200 টাকা দিয়ে শুরু করে অনেক কিছু করে ফেলেছি, একই পথে হাঁটতে গিয়ে হয়তো আরেকজন উদ্যোক্তা পেরে ওঠে না, হোঁচট খায়। তো এইসব জায়গায় যদি তাজিন আপু কিছু যুক্ত করে কথা বলে। আহ মিডিয়া তো অবশ্যই একটা অনেক বড় আহ, ভূমিকা নিয়েছে। কারণ মিডিয়া তো আমাদের সবার কথা বলার, সবার কথাটা সব জায়গায় পৌঁছে দেওয়ার একটা মাধ্যম।
কথা তো অনেকেই বলেন, কিন্তু যারা মিডিয়ার কাছে আসতে পারেন তারা তো অনেক বেশি ফোকাস হয়। তো যে মিডিয়ার যে স্বচ্ছতার বিষয়টা, এটা অবশ্যই সবার আগে মেনে চলা উচিত। আর নতুন যে উদ্যোক্তা বা আমাদের প্রবাসী যে উদ্যোক্তা আমরা যারা আছি, আমার মনে হয় যে দেশে থাকলে তো এটা অনেক বড় একটা সুযোগ। এটা ওনারা সহজেই পৌঁছাতে পারেন নতুন উদ্যোক্তাদের কাছে। তো পাশাপাশি যদি আমাদের মতন যারা প্রবাসী উদ্যোক্তা আছে, সেজন্য আপনাদেরকে একটা স্পেশাল ধন্যবাদ দিতেই হয়। আপনারা খুঁজে খুঁজে আমাদের মতন প্রবাসী উদ্যোক্তাদেরকে খুঁজে বের করেছেন এবং আহ আমাদের কথাটাও প্রকাশ করার সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ আপনাদেরকেও। এবং এরকম যদি আরো অনেক নিউজ পোর্টাল যদি এগিয়ে আসে, তাহলে হয়তো আমাদের কথাগুলো আমরা সবার কাছে পৌঁছাতে পারবো। আর মিডিয়া স্বচ্ছতার বিষয়টা অবশ্যই সবার আগে খেয়াল রাখা উচিত, কারণ আমরা কিন্তু এই নিউজ গুলো দেখেই কিন্তু আমরা সবকিছু জানছি, বিস্তারিত আমরা বুঝছি এবং বিশ্বাস করছি। এবং এই কারণে নিউজ মিডিয়ার স্বচ্ছতাটা যদি ওনারা বজায় না রাখেন, তাহলে কিন্তু এই উদ্যোক্তাদের বিষয়ে যদি বলি, এটা তো সবাই ক্ষতিগ্রস্ত হয়। তারপর অনেক সময় দেখা যায় যে আহ অনেকে হয়তো টাকা নিয়ে প্রমোশন করছেন। প্রমোশনের ক্ষেত্রে সেসব ক্ষেত্রে দেখা যায় অনেক কিছু হাইড করা থাকে। আমি আহ, ছোট উদ্যোক্তাদের কথা না বলে বড় বড় অনেক ব্র্যান্ডের ক্ষেত্রে এরকম হয় আসলে। দেখা যায়, বিশেষ করে কিছুদিন আগে আমি কিছু আহ উম, আহ জুতোর ব্র্যান্ডের কথা নাম শুনেছি, যারা বাইরে থেকে ভালো ব্র্যান্ডের জুতো আনার কথা বলেন এবং অনেক আমাদের প্রমোশন করে আমাদের ব্র্যান্ড প্রমোটার অথবা নিউজ মিডিয়া এগুলো দিয়ে, কিন্তু আসলে ওগুলো থাকে যে ব্র্যান্ডেড জুতো না, ওগুলো আসলে সেকেন্ড হ্যান্ড জুতো পরে এগুলো বের হয়েছে। তো এরকম আসলে অনেক জায়গায় থাকে যে অনেকে অনেক রকমের পাকিস্তানের ড্রেস, এটা কয়েকদিন আগেও হয়েছে যে পাকিস্তানের ড্রেস বলে, পরে দেখা গেলো যে আসলে এগুলো পাকিস্তানি ইন্সপায়ার্ড, এগুলো আসলে রিয়েল পাকিস্তানি। তো এইগুলো আসলে বের করার দায়িত্বটা কার? একজন মানুষ হয়তো, আচ্ছা ঠিক আছে আমি ব্র্যান্ড প্রমোটারদের কথা না হয় বাদে দিলাম, মনে হয় টাকার জন্য করছে, কিন্তু একটা নিউজ মিডিয়া যখন এই নিউজ গুলো করে, আসলে আমাদের আরো বেশি স্বচ্ছতা মেনে চলা উচিত। কারণ আমরা তো বিশ্বাস করি যে নিউজ পেপার সবসময় সত্য কথা বলবে। নিউজ পেপারের নিউজ গুলো কিন্তু আমরা বিশ্বাস করি, এবং দেখা যায় যে অনেক রকমের গুজব আজকাল ছড়ায়, যেগুলো দেখা যায় যে ছোট ছোট অনেক ধরনের ব্যাঙের ছাতার মতন, খুবই আহ, যেগুলা দেখা যায় কোনো স্বচ্ছতা মেনটেন করছে না, কিছু মেনটেন করছে না, ওসবের থেকেই কিন্তু এই গুজব গুলো ছড়ায়। তো এই কারণে স্বচ্ছতাটা তো অবশ্যই মেনটেন করা উচিত, যাতে করে মানুষজন তাদেরকে বিশ্বাস করে না ঠকে যায়। আর বাংলাদেশে তো মানুষ আসলেই বিশ্বাস করতে ভয় পায়। তো কোন একটা নিউজে বিশ্বাস করবে, সেটাতে সেই অনুযায়ী কাজ করবে, তারপর দেখা যাবে যে আসলে পুরো ঘটনাটাই উল্টো। এই কারণে আমার মনে হয় অন্তত নিউজ মিডিয়া গুলো নিজেদের স্বচ্ছতাটা বজায় রাখা উচিত। অনেক ধন্যবাদ তাজিন আপু। আমরা চেষ্টা করব, আমরাও যেহেতু একটা মিডিয়া, আমরা চেষ্টা করবো আমাদের স্বচ্ছতা সবসময় বজায় রাখতে, এবং আহ্বান জানাবো যারা নতুন আসছেন বা যারা ইতিমধ্যে কাজ করছেন, তারা যদি এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করেন। তো তারানুম আপু, আমরা একদম শেষ প্রান্তে এসে আপনার কাছে একটু জানতে চাইবো, আজকে আপনার আমাদের সাথে কথা বলে কেমন লাগলো, এবং আমাদের যারা দর্শক শ্রোতা রয়েছেন তাদের উদ্দেশ্যে কি আপনার কোনো ছোট বার্তা দেবেন কিনা? আহ, আমি ধন্যবাদ জানাই আপনাদের এই মিডিয়াটাকে, যে আমাদেরকে এত সুন্দর একটা অপরচুনিটি তৈরি করে দিয়েছে যে উদ্যোক্তাদের কথা বলার জন্য। আহ, আমার খুবই ভালো লেগেছে। এই প্রথম আসলে আমি কোথাও আমার কাজ সম্পর্কে কথা বললাম, আমার ভালো লেগেছে সেই জন্য। আহ, আমি আপনাদেরকে অনেক শুভকামনা জানাই। আপনারা এগিয়ে যান। আপনারা সবসময় আরো ভালো কিছু নিয়ে কাজ করেন, এটাই আপনাদের কাছে প্রত্যাশা করি। আর সাথে সাথে আমরাও যাতে ভালো কাজ করতে পারি, এটাও আমরা চাইবো, এবং এটাও আমাদের কাছে আল্লাহর কাছে আহ চাওয়া যে সবাই যেন যার যার জায়গা থেকে ভালো কিছু করুক। তাজিন আপু, আপনি একটু আপনার আজকে কথা বলে আপনার কেমন লাগলো, এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? এটা আজকে আমার দ্বিতীয়বার আপনাদের সাথে বসা। আমার খুবই ভালো লাগে আপনাদের সাথে কথা বলে। যতবার কথা বলেছি, আমার কখনো মনে হয়নি, আমার মনে হচ্ছে যে আমি সামনে থেকে হয়তো আপনাদের সাথে কথা বলছি, এবং আমি খুবই
মনে হয় না যে একটা ঘরের মানুষ টাইপের ফিল হয়। একদম ওরকমই ফিল হয়। আমার মনে হয় যে একটা কোজি এটা একটা তো আমাদের জন্য একটা অনেক বড় হ্যাঁ, পাওয়া যে আপনি আপনি দূর থেকেও আমাদের ঘরের মানুষ ভাবছেন, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। হ্যাঁ। কারণ অনেক সময় দেখা যায় কি যে কোন একটা জায়গায় ইন্টারভিউ বা এরকম কথা বলতে গেলে জড়তাটা কাটে না, একটা মানে যে একটা ব্রেকিং দ্য আইস। তো এটা আসলে আপনাদের সাথে খুব ভালো একটা আলহামদুলিল্লাহ একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। খুবই ভালো লেগেছে আপনাদের সাথে কথা বলে। আশা করি হয়তো সামনে আরো কাজ করা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। তো আর আমার উদ্বেগ নিয়ে কথা বলতে, আমাকে নিয়ে কথা বলতে এবং আজকে যে সুন্দর একটা টপিক ছিল যে আমরা কিভাবে মালয়েশিয়াতে আমাদের বাচ্চাদেরকে বাংলাদেশের সংস্কৃতির সাথে পরিচিত করাচ্ছি, এবং এই টপিকটা খুবই সুন্দর। এবং আমি আপনাদের অবশ্যই আহ, আপনাদের হ্যাটস অফ, এত সুন্দর একটা টপিক চুজ করার জন্য, এবং আপনারা যে ভেবেছেন আমাদের কথা। আসলে আমাদের বাচ্চাদের নিয়ে বসতে পারলে মনে হয় আরো ভালো হতো। ওরা হয়তো আরো কিছু শেয়ার করতে পারতো যে ওরা আসলে কি বুঝলো কি জানলো। হয়তো এটা তো এখানে আমি একটু বলে রাখি, আমরা ইতিমধ্যে ফিনল্যান্ডের বাচ্চাদেরকে নিয়ে একটা বৈশাখ আনন্দ একটা প্রোগ্রাম করে ফেলেছি। চাচ্ছিলাম যে অন্য কোথায় আমরা একটা সুযোগ পাই যেখানে, কারণ আমাদের দেশের সময় ওখানকার বাচ্চাদের সময় মেলানো অনেক টাফ একটা বিষয়। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি আপনাদের বাচ্চারা, আপনাদের ওখানে কমিউনিটির বাচ্চারা যদি তাদের ওখানকার গল্প আমাদের সাথে শেয়ার করতে চায়, তাহলে আমরা প্রস্তুত। আপনারা আমাদেরকে জানালে আমরা অবশ্যই আমাদের জায়গা থেকে চেষ্টা করবো। আচ্ছা, ঠিক আছে। তো আমরাও ইনশাল্লাহ চেষ্টা করবো, দেখি বাচ্চাদের স্কুলের টাইমিং এবং টাইমিং নিয়ে যদি আমরা সুযোগ করতে পারি খুব ভালো লাগবে আমাদেরও। আর আমরাও আসলে চাই যে বাংলাদেশটাকে আমরা যেভাবে ধারণ করি, ওরা ওদের মধ্যে হয়তো সেভাবে আমরা ওরা হয়তো ফিল করতে পারে না, কিন্তু আমরাও আসলে চাই যে ওদের ভিতরে এই জিনিসটা যাক। ওরা যে ওরা তো বাংলাদেশী, ওদের রক্ত তো বাংলাদেশের রক্ত। তা আমরাও আসলে চাই ওরা বাংলাদেশের সংস্কৃতির সাথে পরিচিত হোক এবং বাংলাদেশ সম্পর্কে ওরাও জানুক। আমাদের ভিতরে বাংলাদেশ নিয়ে যে টান, যে ভালোবাসাটা কাজ করে, ওদের ভিতরেও এইরকমই হোক। এটা আসলে সবাই চায়, কেউ চায় না নিজের দেশকে ভুলে যেতে, নিজের সংস্কৃতিকে ভুলে যেতে। আমরাও চেষ্টা করে যাচ্ছি ওদের ভিতরে এই সংস্কৃতি যে জিনিসটা সেটা বপন করতে। আপনাদের সবার কাছে দোয়া রইলো, আমাদের বাচ্চাদের জন্য, আমাদের পরিবারের জন্য, সবার জন্য দোয়া করবেন। আমরা যদিও দেশ থেকে অনেক দূরে, এবং আমাদের সবসময় বাংলাদেশ বললে চোখটা কেমন চকচক করে উঠে যে দেশের সব আত্মীয় স্বজন, ভালোবাসার মানুষ সবাইকে রেখে এসেছি। তো বাংলাদেশ নিয়ে সবসময় আমাদের একটা সফট কর্নার কাজ করে, মনে হয় দূরে থাকলে আরো বেশি টানটা বাড়ে। তো আহ এটাই সবার কাছে বলার থাকবে। আমরা আসলে যদিও বিদেশে থাকি, হয়তো অনেকে ভাবতে পারেন যে এটাও আসলে আমাদের একটা কাজ। মানুষ সকালবেলা যেরকম অফিসে যায় নিজেদের জীবিকার প্রয়োজনে, আমরাও হয়তো এখানে জীবিকার প্রয়োজনে কঠিন বাস্তবতা মেনে নিয়ে আসলে আমাদেরকে নিজেদের পরিবার পরিজন সবকিছু ছেড়ে দূর প্রবাসে চলে আসতে হয়। আর এটা আমাদের কারণেই হয়তো দেশেও আমরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের মাধ্যমে আমরা রাখতে পারছি। তো আমরাও চাই যে সবাই আহ বাংলাদেশের প্রতি আমাদের আবেগটা আছে, এটা সবাই বুঝবে। এবং আমাদের জন্য সবাই দোয়া রাখবেন। সবাই একসাথে মিলেমিশে যেন সুন্দর একটা বাংলাদেশ গড়ে তুলতে পারি, আমাদের সন্তানদের জন্য যেন একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারি, এবং ওরা যেন বুক ভরে বলতে পারে, গর্বের সাথে বলতে পারে আমি বাংলাদেশের সন্তান। আমাদের আসলে এটাই চাওয়া, এটাই সবার কাছে অনেক দোয়া ধন্যবাদ থাকবে, আপু। দোয়া হবে আপনাদের আমাদের জন্য। আপনাদের দুজনের আপনাদের দুজনের জন্যই অনেক দোয়া রইল, এবং আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আমরা প্রোগ্রামের একদমই শেষ প্রান্তে। আমরা এবার বিদায় নিচ্ছি দর্শকদের কাছ থেকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া রইল। সুপ্রিয় দর্শক, আজ আমরা কথা বললাম দুজন প্রবাসী বাংলাদেশি আপু। প্রবাসী থেকেও তারা কিন্তু প্রবাসী নয়, একেবারেই আমাদের ঘরের মানুষ। তারা বাংলাদেশি, তারা বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছে। বিদেশি মাটিতে থেকেও কিন্তু তারা বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখছে। তো আপনারা যারা আসলে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে প্রবাসীদের নিয়ে চিন্তা করেন, বিভিন্ন কথা বা বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের মনে নানান ধরনের প্রশ্ন থাকে, তারা আসলে আমাদের এই এপিসোড গুলো দেখে এতটুকু অন্তত ধারণা নিতে পারেন যে আসলে বাংলাদেশের জন্য কিছু করার ইচ্ছা থাকলে শুধু বাংলাদেশে থেকে নয়, দেশের বাইরে থেকেও করা যায়। আর সব থেকে বড় বিষয়, আমাদের আগামী প্রজন্ম, আমাদের শিশুরা, তারা দেশের বাইরে থেকে যে বাংলাদেশের সংস্কৃতিকে একেবারেই ভুলে যাবে, এটা আসলে একজন বাবা মা যারা বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশকে নিজের ভিতরে ধারণ করেন, তাদের জন্য অনেক কষ্ট।
তো তারা যদি তাদের সন্তানদের ভিতরে বাংলাদেশটাকে ধারণ করার জন্য বাংলাদেশের ছোট ছোট বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেন, ঘরটাকে একটা ছোট্ট বাংলাদেশ বানানোর চেষ্টা করে, তাহলে আমাদের আগামী প্রজন্ম অবশ্যই বাংলাদেশ সম্পর্কে জানবে, বুঝবে। আপনি, আমি, আমরা সবাই মিলে আমাদের আগামীর বাংলাদেশটাকে সুন্দর করতে পারি। আসুন আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমাদের দেশের জন্য কাজ করি, আমাদের আগামী প্রজন্মের মাঝে সঠিক ইতিহাস এবং আমাদের সংস্কৃতি তুলে ধরার জন্য কাজ করে যাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী এপিসোডে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।